প্রধানমন্ত্রী তারেক রহমান আজ চীনের স্থানীয় সময় দুপুর 2টায় ডালিয়ান থেকে বুলেট ট্রেনে করে বিকেল 5টা 35 মিনিটে বেইজিং পৌঁছেছেন। সফর সঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সময় সকাল 10টায় ডালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত গ্রীষ্মকালীন দাভোসের বার্ষিক সম্মেলনে অংশ নেন। চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এটি অনুষ্ঠিত হয়। 17তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্সের এই আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, গিনির প্রধানমন্ত্রী আমাদু উরিবা, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলচাস বেকতানভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসুর উসরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকোস পাইজিস অংশ নেন। সম্মেলনটিতে 90টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষাবিদ এবং গণমাধ্যম অঙ্গনের 1700 জনেরও অধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। আগামী 3 দিন চীনের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী ও বহুজাতিক কোম্পানির প্রধানদের সাথে সাক্ষাৎ করার পরিকল্পনা আছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তাদের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। রিজভী বলেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তবে বর্তমান সরকারের আমলে দেশবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। জুলাই গণহত্যার বিচার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন রিজভী। বিরোধী দলের একজন নেতা বলেছেন, আমরা এক ফ্যাসিবাদ বিদায় করেছি, আরেক নতুন ফ্যাসিবাদ তৈরি হচ্ছে, তাকে বিদায়ের জন্য আমরা প্রস্তুত। আপনারাও যে ফ্যাসিস্ট চিন্তা চেতনা লালন করেন, এটাও জনগণ জানে, এটা প্রত্যেকটি মহল এই বিষয়টি জানে সমাজে, যে আপনাদের চিন্তাধারা যে কত ভয়াবহ, দলমন্যতা সম্পন্ন এবং কি পরিমাণ আপনারা দলবাজ। এই দলবাজ থেকে, দলতন্ত্র থেকেই তো ফ্যাসিবাদের জন্ম নেয়। অতীতের তুলনায় বর্তমান গণমাধ্যম পরিচালনার পরিবেশ অনেক বদলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। প্রেস ক্লাবে দৈনিক ইত্তেফাক ও দৈনিক দিনকালের সাবেক সম্পাদক মরহুম আক্তার উল আলমের স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনতে নানামুখী প্রতিবন্ধকতা দূর করা জরুরি। এ সময় মরহুম আক্তার উল আলমের সাংবাদিকতায় অবদান স্মরণ করে বক্তারা বলেন, নীতি ও আদর্শের প্রশ্নে তিনি কখনোই আপোস করেননি। তার যে ক্ষুরোধার লেখনী, সেই লেখনীতে কিন্তু শুধুমাত্র দেশের অভ্যন্তরের রাজনীতি নয়, বিশ্বের যে রাজনীতি, তার চুলচেরা হিসাব আমরা কিন্তু বিভিন্ন সময়ে দেখেছি। এবং ভূরাজনীতি, সমাজতত্ত্ব এবং আন্তর্জাতিক সম্পর্ক, এই বিষয়গুলো নিয়ে তিনি নিয়মিতভাবে পত্রিকায় লিখতেন। দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতন উদ্বেগজনক হারে বাড়ছে। মানবাধিকার সংস্থার তথ্য মতে প্রতিদিন গড়ে 3 থেকে 4 জন যৌন নির্যাতন ও ধর্ষণের শিকার হচ্ছে, যার অধিকাংশই শিশু। আইন ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক ও নৈতিক অবক্ষয় এবং বিচারহীনতা শিশু সহিংসতা ও নির্যাতন বাড়ার অন্যতম কারণ। অপরাধ বন্ধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে মনে করেন তারা। এসএম আরিফের রিপোর্ট।
সাম্প্রতিক সময়ে শিশু সহিংসতার সবচেয়ে আলোচিত ঘটনা রামিসা ধর্ষণ ও হত্যা। সাধারণ মানুষের ক্ষোভ আর সরকারের দ্রুত পদক্ষেপে মাত্র 4 দিনে বিচার কার্যক্রম শেষে ফাঁসির রায় হয় আসামিদের। উভয় আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। গণমাধ্যমের তথ্যমতে গত বছরের ডিসেম্বর থেকে এবছর মে পর্যন্ত 6 মাসে অন্তত 164 শিশু ধর্ষণের শিকার হয়েছে। 24টি ঘটনায় ধর্ষণের পর করা হয় হত্যা। মানবাধিকার সংস্থার তথ্য বলছে, বাংলাদেশে প্রতি মাসে গড়ে শতাধিক নারী ও শিশু যৌন নির্যাতন ও ধর্ষণের শিকার হন। বেশিরভাগ ঘটনায় অপরাধী পরিচিত মুখ। অপরাধ বিজ্ঞানীরা মনে করেন, মাদক, পর্ণ আসক্তি সহ নানা কারণে শিশুর প্রতি ধর্ষণ ও সহিংসতা অতিমাত্রায় বেড়েছে। তবে সবচেয়ে বড় দায় বিচারহীনতা। রেপের সাথে যাদের ইনভলভমেন্ট, ডেকুইটির সাথে যাদের ইনভলভমেন্ট, মার্ডারের ক্ষেত্রে যাদের ইনভলভমেন্ট, এদেরকে আপনি দেখবেন যে কোনো না কোনোভাবে তাদের পিছনে হয় অনেকগুলো কেস রেকর্ড আছে অথবা মাদকের সাথে তাদের সংশ্লিষ্টতা আছে। তাহলে সে যদি সে মাদকের বিচারটা যদি ফেস করতে পারতো, অথবা সে যদি অন্যান্য যে ক্রাইমগুলো আছে সেগুলো যদি সে ফেস করতো, তাহলে কিন্তু সে আজকের এই অবস্থায় আসতো না। সে আজকে বড় একজন, সে ডেভিল এখন হইতো না, বড় একজন ক্রিমিনাল সে কিন্তু হইতো না। কেবল বিচারহীনতা নয়, সামাজিক ও নৈতিক অবক্ষয় শিশু সহিংসতা বন্ধ না হওয়ার অন্যতম কারণ বলে মনে করেন এই আইনজীবী। নারী নির্যাতন, শিশু নির্যাতন যে ভয়ানক হারে বেড়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এটা যে শুধুমাত্র এখন হচ্ছে তা কিন্তু নয়, এটা দীর্ঘদিন থেকে বহুভাবে চলে আসছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের পারিবারিক অবক্ষয়, সামাজিক অবক্ষয় এবং আমাদের মধ্যে এক ধরনের বিচারহীনতা সংস্কৃতি দীর্ঘদিন এমনভাবে রপ্ত হয়ে গেছে যে এটা থেকে আমরা চাইলেও খুব সহজে বের হতে পারবো না। বিশেষজ্ঞরা বলছেন, শিশু নির্যাতন ও ধর্ষণ বন্ধে কঠোর আইনের প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সবচেয়ে আশার বিষয় হচ্ছে এখন উচ্চ আদালতে শুধুমাত্র নারী এবং শিশু নির্যাতন রিলেটেড যে আপিলগুলো, সেগুলো শোনার জন্য আলাদা বেঞ্চ গঠন করা হয়েছে। আমরা আশা করব যে এই প্রক্রিয়া চলমান থাকবে। আমাদের সোসাইটাল ইনভলভমেন্ট দরকার, সোশ্যালাইজেশন দরকার, এবং যে ইম্পিউনিটি, যে বিচারহীনতার সংস্কৃতি, এখান থেকে বেরিয়ে আসার আমাদের পথ খুঁজতে হবে। SM আরিফ, মাই টিভি, ঢাকা। লার্ভা ধ্বংস করা ও এর উৎস ধ্বংস করতে এডিস মশা নিধন অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে রাজধানীর গুলশানে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধের লক্ষ্যে সারা দেশের জন্য গঠিত টাস্ক ফোর্স কমিটি কর্তৃক বাসা বাড়িতে মশক নিধন অভিযান পরিদর্শন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় ডেঙ্গুর লার্ভা পাওয়ায় গুলশানের একটি অভিজাত রেস্টুরেন্টকে 50,000 টাকা জরিমানা করে উত্তর সিটি কর্পোরেশন। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। ডেঙ্গি সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধের লক্ষ্যে সরকার ইতিমধ্যেই গঠন করেছে টাস্কফোর্স কমিটি। আর তাই বর্ষা মৌসুমের শুরুতেই আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নেতৃত্বে রাজধানীর গুলশানে মশক নিধন অভিযানের নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এই সময় একটি রেস্টুরেন্টে এডিসের লার্ভা পাওয়ায় দোকান কর্তৃপক্ষকে 50,000 টাকা জরিমানা করে ডিএনসিসি। এছাড়াও ডেঙ্গি প্রতিরোধের এই অভিযানে গুলশান এলাকার 6টি বাড়ি পরিদর্শন করে 3টিতে ডেঙ্গুর লার্ভা শনাক্ত করে ডিএনসিসি। সরকারি এই সংস্থাটি আশঙ্কা করছে ডেঙ্গি সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে নগরীর গুলশান বনানী সহ অভিজাত এলাকাগুলোতেও। আর তাই ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে অভিজাত এলাকার বাসিন্দাদের সহযোগিতা না পাওয়ার কথাও জানান উত্তরের নগর কর্মকর্তারা। 3টা বাড়িতেই আমরা ডেঙ্গু এডিসের লার্ভা পেয়েছি, একটা রেস্টুরেন্টে পেয়েছি। অতএব এই অভিজাত এলাকাগুলোতে দেখা গেছে যে তাহলে 50% এখানে ডেঙ্গুর ভয়াবহতা ছড়ানোর আশঙ্কা আছে। এডিস মশা দূরকরণ শুধুমাত্র সিটি কর্পোরেশনের পক্ষে দূরহ হয়ে যাবে। সুতরাং আজকে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনার নিজ নিজ বাড়ি, নিজ নিজ ছাদ বাগান, বেসমেন্ট, সিঁড়িঘর, এই জায়গাগুলোকে আপনারা শুকনো রাখুন, পরিষ্কার রাখুন। তবে মানুষের সুরক্ষা নিশ্চিত করতে এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এডিস মশার উৎপত্তিস্থল লার্ভাগুলি কিভাবে যাতে ধ্বংস করা যায় এবং লার্ভাগুলি যাতে উৎপত্তি না হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। জনসম্পৃক্ততা, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজকে প্রথম অভিযান। ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখতে ডিএনসিসিকে সহযোগিতা করার আহ্বানও জানান মীর শাহে আলম। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।
প্রতিবারের মতো আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। বর্ষা এলেই বাড়ে ডেঙ্গুর আতঙ্ক। রাজধানী থেকে শুরু করে দেশের প্রায় সব জেলাতেই বাড়ছে এডিস মশার বিস্তার। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন ডেঙ্গুর নতুন রোগী। ডেঙ্গু প্রতিরোধে সরকার থেকে আগাম নেওয়া হয়েছে নানা উদ্যোগ। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু সরকারি সংশ্লিষ্ট সংস্থার কার্যক্রম নয়, এর সাথে ব্যক্তিগত সচেতনতাও ডেঙ্গু প্রতিরোধে বেশ কার্যকর। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আরও থাকছে সাদিয়া হক ময়ের রিপোর্টে। বর্ষা মৌসুম এলেই বেড়ে যায় ডেঙ্গুর আতঙ্ক। সাধারণত জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত প্রকোপ থাকে। তবে বছরের শুরু থেকে ইতিমধ্যেই ঢাকা সহ অন্য সব জেলার হাসপাতালে বেড়ে চলছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ডেঙ্গু নিয়ন্ত্রণে এরই মধ্যে নানাবিধ পদক্ষেপ নিয়েছে সরকার। এডিস মশার উৎপত্তি স্থল লার্ভাগুলি কিভাবে যাতে ধ্বংস করা যায় এবং লার্ভাগুলি যাতে উৎপত্তি না হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। রাজধানী ঢাকায় নাগরিকদের সেবার কাজে নিয়োজিত থাকে সিটি কর্পোরেশন। মশা নিধন কার্যক্রম ও পদক্ষেপের ব্যাপারে কথা হয় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তার সাথে। 26-27 আমাদের এই মশক নিবারণের জন্য যে বাজেটটা, সেটা থেকে আমরা প্রায় 20%-এর মতো ইনক্রিজ করা হয়েছে। আমাদের সবগুলো কার্যক্রম একসাথে চলে, যে ফগিং, লার্ভিসাইড এবং সোর্স রিডাকশন এবং মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা। জুলাই মাসের 1 তারিখ থেকে আমরা প্রায় 500-র মতো স্বেচ্ছাসেবককে নিয়োগ দিব। ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোতে আছে, সেগুলোতে আপনার সোর্সগুলোকে রিডাকশন করব। তবে শুধু কর্তৃপক্ষই যথেষ্ট নয়, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জনগণ যত বেশি সম্পৃক্ত হবে, ততই আমরা ডেঙ্গু থেকে বা এডিস মশা থেকে আমরা রেহাই পেতে পারবো। শুধু মশক নিধন কর্মসূচি করলে তো হবে না, তার সাথে সাথে আপনার অ্যাওয়ারনেস, মানুষকে জানানো, পোস্টার তৈরি করা, লিফলেট দেওয়া, মানুষের বাসাবাড়ি পরিষ্কার করা, এগুলো সম্বন্ধেও জানানো হচ্ছে। প্রতিদিনই বাড়ছে হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা। যদিও বলা হয়ে থাকে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর পিক আওয়ার, তবে উদ্বেগের বিষয় এই বছরে জানুয়ারি থেকে চলতি জুন মাস পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা এসে দাঁড়িয়েছে 4,680 জন এবং মৃত্যু হয়েছে 7 জনের। ইতিমধ্যে 64 জেলার মধ্যে 58 জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি সংশ্লিষ্ট সংস্থা এবং প্রশাসন বিভাগের পাশাপাশি ব্যক্তি সচেতনতার মাধ্যমে এই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহসেন রশিদ এই রিট দায়ের করেন। আইন সচিব সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। রিটে রুল জারি করে বিবাদীদের কারণ দর্শাতে নির্দেশ দেওয়া যে কেন প্রতিপক্ষ সরকারের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হবে না, যাতে তারা আইন অনুযায়ী 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন রহিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। কারণ আইনটি তার উদ্দেশ্যে পূরণ করে ফেলেছে এবং ভবিষ্যতে রাজনৈতিক প্রতিপক্ষকে বিচারিকভাবে হত্যার অস্ত্র হিসেবে এর অপব্যবহার ও অপপ্রয়োগ প্রতিরোধ করা প্রয়োজন। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংবিধানের বিধানগুলোর পরিস্থিতি হওয়ায় সেই বিষয়টিও অবৈধ ও বাতিল চাওয়া হয়েছে। নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ 9 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজেপির তাৎক্ষণিক তৎপরতায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বর্তমানে ওই ব্যক্তিরা দুই দেশের সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন। ভোর 4টার দিকে উপজেলার আদাতলা সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নওগাঁ ব্যাটালিয়ন 16 বিজেপি জানায়, ভারতের 29 বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা 9 জনকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে আদাতলা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে এবং বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দেয়। ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। জিডিপিতে ক্রিয়েটিভ শিল্পের অংশগ্রহণ বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, সরকার দেশীয় শিল্পের উন্নয়ন ও বাজার সম্প্রসারণে কাজ করছে। রাজধানীর ইআরএফ কার্যালয়ে জাতীয় বাজেট 2026-27 এসএমই খাতের প্রত্যাশা ও প্রাপ্তির শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি। চাহিদা অনুযায়ী শিল্প খাতে জ্বালানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, বিদেশি বিনিয়োগ বাড়াতে নানা ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার। জিডিপিতে ক্রিয়েটিভ ইকোনমির কন্ট্রিবিউশন শেয়ার 1.5% নিয়ে যাওয়া আগামী দিনে।
ইউথ এন্টারপ্রেনারশিপ ফর স্টুডেন্টস অ্যান্ড স্টার্টআপ কর্মসূচি বাস্তবায়ন, নতুন উদ্যোক্তা সৃষ্টি, মেন্টরশিপ, দক্ষতা উন্নয়ন, কেন্দ্রীয় উদ্যোক্তা ডাটাবেস প্রতিষ্ঠা এবং দেশি বিদেশি বাজারে প্রবেশের সহায়তা সহ নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, এখন আর নকল নেই, তবে নকলের রূপ পরিবর্তন হয়েছে। সেজন্য পুরনো পরীক্ষা আইন পরিবর্তন করা হয়েছে। আসন্ন এইচএসসি পরীক্ষায় যদি কোনো শিক্ষার্থীর কাছে নকল পাওয়া যায় তবে তাকে ডিটেনশনে বা আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে কোনো পরীক্ষা কেন্দ্রে নকল পেলে ওই প্রতিষ্ঠানের প্রধান বা কেন্দ্র প্রধানকেও আইনের আওতায় আনা হবে। আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আগামী বছর থেকে দেশের সকল বোর্ডে একক প্রশ্নে পরীক্ষা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। নকলের রূপ চেঞ্জ হয়েছে, করোনার মতো ভ্যারিয়েন্ট চেঞ্জ হয়েছে। সেই জন্য আমরা 1980 পাবলিক পরীক্ষার যে অ্যাক্ট রয়েছে সেটা পরিবর্তন করেছি, ক্যাবিনেটে পাস করেছে, এবার সংসদে সেটা পাস হবে। যদি প্রশ্নপত্র কোথাও আউট হয়, এই ধরনের কোনো সম্ভাবনা থেকে থাকে, সেটা আমি জানার পরও যদি কোনো অবস্থায় এটা হয়, কাউকে ছাড় দেওয়া হবে না। মিডল্যান্ড ব্যাংক পিএলসির 13তম বার্ষিক সাধারণ সভা এজিএম আজ হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। ঢাকার নৌসদর দপ্তরের বিএন সাগরিকা হলে শেয়ার হোল্ডারদের সরাসরি উপস্থিতির পাশাপাশি ডিজিটাল এজিএম প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহণের সুযোগ ছিল। ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। ব্যাংকের চেয়ারম্যান আহসান খান চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। এজিএমে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান রেজাউল করিম, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান রিয়াজ আহমেদ চৌধুরী, পরিচালক হাফিজুর রহমান সরকার এবং পরিচালক আলহাজ মোহাম্মদ হেলাল মিয়া। সাধারণ ও প্রাতিষ্ঠানিক শেয়ার হোল্ডারদের বিপুল উপস্থিতিতে এজিএম অনুষ্ঠিত হয়। তারা সরাসরি এবং ডিজিটাল প্ল্যাটফর্ম উভয় মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন। এছাড়া স্বতন্ত্র পরিচালক, উদ্যোক্তা, নিরীক্ষক এবং স্বতন্ত্র পর্যালোচক সভায় অংশ নেন। সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ইমতিয়াজ আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হুসাইন, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা সরকার, উপকোম্পানি সচিব আশিউল ইসলাম এবং প্রধান আর্থিক কর্মকর্তা দিদারুল ইসলাম। এজিএমে শেয়ার হোল্ডাররা 2025 সালের জন্য 3% নগদ লভ্যাংশ এবং 3% বোনাস শেয়ার লভ্যাংশ অনুমোদন করেন। একই সঙ্গে 31 ডিসেম্বর 2025 তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং সভার অন্যান্য এজেন্ডাও অনুমোদিত হয়। দেশজুড়ে 7 শতাধিক ওয়ালটন প্লাজায় একযোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা শিবির আয়োজন করা হয়েছে। বুধবার রাজধানীর মিরপুর মাজার রোডের ওয়ালটন প্লাজায় এই কর্মসূচির উদ্বোধন করেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার এস.এ. মাহবুবুল আলম। এই সময় তিনি হ্যাপিনেস অ্যান্ড হেলথ কেয়ার প্রকল্প এর আওতায় গ্রাহকদের জন্য বিশেষ হটলাইন নাম্বার চালু করেন, যার মাধ্যমে তারা সার্বক্ষণিক বিনামূল্যে চিকিৎসা পরামর্শ নিতে পারবেন। চিকিৎসা শিবিরে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ, ব্যবস্থাপত্র এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় রক্তদান কর্মসূচিরও আয়োজন করা হয়। সংগৃহীত রক্ত থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, ওয়ালটন প্লাজা শুধু পণ্য বিক্রির মধ্যেই সীমাবদ্ধ নয়, গ্রাহকদের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগও বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান বলেন, কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতির আওতায় ইতোমধ্যে 1,500-এরও বেশি গ্রাহক ও তাদের পরিবারকে 3 কোটিরও বেশি টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া কিস্তি গ্রাহকদের জন্য স্বাস্থ্যসেবা, মূল্য ছাড় সহ বিভিন্ন বিশেষ সুবিধাও নিশ্চিত করা হয়েছে। অনুষ্ঠানে ওয়ালটন হাইটেক ও ওয়ালটন প্লাজার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন প্রান্তের ওয়ালটন প্লাজার প্রতিনিধিরা অনলাইনে কর্মসূচিতে যুক্ত হন। সৌদি আরবে প্রবাসী ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীবাসীদের সংগঠন বৃহত্তর নোয়াখালী সমিতি জেদ্দার উদ্যোগে বৃহত্তর নোয়াখালী উৎসব 2026 অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওমর ফারুক চৌধুরী এবং সঞ্চালনা করেন শেখ জাকির হোসেন। প্রধান অতিথি ছিলেন সৈয়দ নাহিদা হাবিবা, বিশেষ অতিথি ছিলেন আব্দুর রহমান। দিনব্যাপী উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসব, খেলাধুলা, কুইজ ও রাফেল ড্র সহ নানা আয়োজন থাকে। প্রবাসী পরিবারগুলোর অংশগ্রহণে উৎসবটি আনন্দঘন মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠান বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ও বক্তব্য রাখেন সাংবাদিক এম.ওয়াই আলাউদ্দিন, আব্দুল মান্নান, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম মঞ্জু সহ অন্যান্যরা। আয়োজকরা বলেন, নোয়াখালীর ঐতিহ্য সম্প্রীতি ধরে রাখতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং রাফেল ড্র অনুষ্ঠিত হয়।